হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আজকের ক্লাসে। তো আমরা আলোচনা করব ইউজিসি নেট পেপার ওয়ানের যে ইউনিট 8 রয়েছে, ওখানকার আইসিটি চ্যাপ্টার থেকে একটা সাব টপিক রয়েছে ভন নিউম্যান আর্কিটেকচার। এই ভন নিউম্যান আর্কিটেকচারের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা পুরোটা দেখো এবং তোমাদের জন্য বলি যে এই ইউজিসি নেটের পেপার ওয়ানের আইসিটির যে বিভিন্ন সাব টপিকগুলো আমাদের প্লে লিস্ট করা রয়েছে, তোমরা ওইখানে গিয়ে পরপর দেখতে পারবে এবং আমরা ওয়ান বাই ওয়ান এই প্লে লিস্টগুলো তৈরি করছি। তো তোমরা নিচে দেওয়া নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখানে জয়েন করে নাও আমাদের চ্যানেলে। সেইখানে আমি এই পিডিএফগুলোকে ওখানে মেনলি শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। তোমরা মন দিয়ে শুনতে থাকো, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটা অবশ্যই জানাতে ভুলবে না। দেখো, এই ভন নিউম্যান কম্পিউটারের সম্পর্কে জানার আগে আমি তোমাদেরকে বলি যে এই ইউজিসি নেটে ভন নিউম্যান আর্কিটেকচার থেকে সেরকম খুব বেশি প্রশ্ন আপাতত আসেনি, কিন্তু বেসিক নলেজ তোমাদেরকে এটার সম্পর্কে জেনে রাখা দরকার। তো এই ভন নিউম্যান আর্কিটেকচার জিনিসটা কি? দেখো, যদি 1945-এর আগে যদি সেরকম দেখা যেতে পারে, দেখা যায় বিশেষ করে কম্পিউটারগুলো, তারা কিন্তু মেনলি কম্পিউটারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারতাম, শুধুমাত্র দুটো ভাগে। কি কি সেই দুটো ভাগ? যে সেগুলোর মধ্যে কিছুগুলো ছিল একদম প্রি ডিফাইন্ড ফাংশন নিয়ে সেগুলো তৈরি করা হতো। অর্থাৎ এই যে সেগুলোর মধ্যে ছিল ডিফাইন্ড ফাংশন বা ক্যান নট বি প্রোগ্রাম সাচ অ্যাজ ক্যালকুলেটর। মানে বলতে চাইছে যে ওই সময় কিছু কম্পিউটার ছিল যেগুলো কিছু ফাংশন বা প্রোগ্রাম ওগুলো প্রথম থেকেই প্রি ডিফাইন্ড ছিল। যেমন ধরো ক্যালকুলেটর, ওটা যেভাবে ক্যালকুলেটরটা যেভাবে তৈরি হয়ে আসে, আমরা সেটাকে কিন্তু নতুন করে আর মডিফাই করতে পারি না। তো এইরকম কিছু তখনকার সময় কিছু মেশিন ছিল যেগুলো প্রি ডিফাইন্ড প্রোগ্রাম দিয়ে আগে থেকে ইনস্টল করা ছিল, এগুলোকে বলা হতো প্রি ডিফাইন্ড কম্পিউটার। আর কিছু কম্পিউটার ছিল যেগুলোকে প্রোগ্রাম করা যেত। ওকে, যেগুলোকে প্রোগ্রাম করা যেত অর্থাৎ সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যার ইনস্টল করে ওগুলোকে বিভিন্ন ধরনের কাজ করানো যেত। ওকে, তো এবারে এই এই যে দেখো, যেগুলো ক্যালকুলেটরের মতন যে যন্ত্রপাতিগুলো ছিল বা ক্যালকুলেটরের মতন যে কম্পিউটারগুলো ছিল, ওগুলো ছিল ফিক্সড সেট। তুমি ইনস্ট্রাকশন দিবে, ও কাজ করবে, ওর মধ্যে আর তুমি কোনো রকম চেঞ্জ করতে পারবে না। আর একদিকে আরেক ধরনের কম্পিউটার ছিল যেগুলোতে এই চেঞ্জগুলো করা যেত। এই চেঞ্জটা করা যেত যে এই চেঞ্জ করার টেকনিকটাই প্রথম ভন নিউম্যান তিনি তার এই আর্কিটেকচারে প্রথম ইউজ করেছিলেন। ওকে, আচ্ছা দেখো, তো এই ভন নিউম্যান তিনি প্রথম দেখান যে প্রোগ্রাম আর ডাটা প্রোগ্রাম আর ডাটা একটা একই স্টোরেজের মধ্যে কি করে স্টোর করে রাখা যায় এবং স্টোর করে কিভাবে কম্পিউটারটাকে একসাথে চালানো যায়। তার কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আগের 1945-এর আগের দিকে যে সমস্ত কম্পিউটারগুলো মেনলি ব্যবহার করা হতো, ওগুলোর প্রোগ্রামিংয়ের জন্য আলাদা কম্পিউটার ব্যবহার করা হতো এবং ডাটার জন্য, ডাটা সংরক্ষণের জন্য আলাদা কম্পিউটার ব্যবহার করা হতো। এই ভন নিউম্যান কি করলেন, তিনি প্রথম বললেন যে এমন একটা কম্পিউটার বা এমন কোনো পোর্শন তৈরি করা যেতে পারে যার মধ্যে প্রোগ্রাম প্লাস ডেটা একসাথে কম্বাইন করে রাখা যাবে, এবং দিতেই তিনি এই কাঠামোটা তৈরি করেন, যেটা আমরা এখন সিপিইউর মধ্যে দেখতে পাচ্ছি। তো জিনিসটা কিরকম দেখো, এই যে দেখো, তোমরা যদি সিপিইউ, নিশ্চয়ই সকলেই মোটামুটি করে এই সিপিইউ সম্পর্কে, সিপিইউ নামটা অনেকেই শুনেছো বা শুনে থাকবে। এই যে ইনপুট ডিভাইস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কিবোর্ড মাউস, এগুলো ইনপুট, আমরা পরে আলোচনা করছি ইনপুট ডিভাইসের সম্পর্কে। তো আমরা এই ইনপুট ডিভাইসের মাধ্যমে দেখবে বিভিন্ন ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিয়ে থাকি। দিলাম, এই কম্পিউটারের মধ্যে যখন ইনস্ট্রাকশনটা যায়, সাপোজ 2+2 ইকুয়াল টু হোয়াট, এইটা যখন কম্পিউটারের মধ্যে যায়, কম্পিউটারের মধ্যে তখন ফাংশনটা সিপিইউর কি হয়, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে, তার মধ্যে কন্ট্রোল ইউনিট রয়েছে এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা রয়েছে, এর মধ্যে এই ক্যালকুলেশনটা হলো এবং এই ক্যালকুলেশনটা হয়ে সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে ওটা বাইরে চলে এলো, অর্থাৎ বাইরে বেরিয়ে এলো, মানে তোমরা ডিসপ্লেতে দেখতে পেলে। তো এই যে ল্যাপটপের মধ্যে বা মেশিনের মধ্যে, কম্পিউটারের মধ্যে যে 2+2 যোগ করতে যে 4 হয়, এইটা, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা যেমন হলো, এটাকে বলা হচ্ছে, এটা কি হচ্ছে, প্রোগ্রামটা কাজ করছে, প্লাস এই যে কাজটা হচ্ছে এটা একটা স্টোর করে রাখা দরকার ডেটাটাকে, এইটাই একসাথে যাতে হতে পারে, এই স্ট্রাকচারটা দেন ভন নিউম্যান।
ওকে, তো এই যে স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে ভালো করে, যে ইনপুট ডিভাইস। ওকে, কম্পিউটারের স্ট্রাকচার দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে যেমন ইনপুট ডিভাইস কি কি থাকে বলো। যদিও আমরা পরে এটা বেশি আলোচনা করছি এটা নিয়ে। ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড থাকছে, যেখান থেকে আমরা ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিচ্ছি। স্ক্যানার থাকছে। ওকে, স্ক্যানার, তারপরে ওই যে বারকোড রিডার থাকে না, ওইগুলো ওইগুলো হচ্ছে কি ইনপুট। আমরা ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের যে ইনফরমেশনগুলো পুট করছি বা দিচ্ছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউর কাজটা কি করছে? সিপিইউর মধ্যে রয়েছে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর মেমোরি ইউনিট। ওকে, মেমোরি ইউনিট মানে বুঝতেই পারছো, ডাটা স্টোর করবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এ কি করছে? সে বিভিন্ন লজিক, ক্যালকুলেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, ডিভিশন, এগুলো সব ক্যালকুলেশন অ্যারিথমেটিক লজিক ইউনিট করছে। কন্ট্রোল ইউনিট শুধু কন্ট্রোল করে আর দিয়ে আউটপুট হয়ে বেরিয়ে আসে। তো এই যে সিপিইউর মধ্যে টোটাল ফাংশনটা হওয়া এবং ডেটা স্টোর করে থাকা, এটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচারের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে চলে যাচ্ছি সিপিইউর সম্পর্কে। ওকে, আচ্ছা, এই সিপিইউর সম্পর্কে বলতে গেলে দেখো, আহ, এইটা কিন্তু নেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে নেটে এই সিপিইউর ফুল ফর্ম, সিপিইউর বিভিন্ন ভাগ, এগুলো কিন্তু অনেকবারই এসে থাকে। ওকে, দেখো, এই সিপিইউর ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা সকলে জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ। সিপিইউ ইজ অলসো নোন অ্যাজ প্রসেসর। সিপিইউকে আমরা প্রসেসর হিসেবেও চিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিপিইউ হচ্ছে মেনলি দ্য হার্ট অফ দ্য কম্পিউটার, আর ইউ ক্যান সে দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। যেমন আমাদের গোটা পুরো শরীরের হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে মেন সোর্স অফ এনার্জি। সিমিলারলি the CPU is the same kind of, and CPU works as the same like in computer. ওকে, এই হচ্ছে সিপিইউ হচ্ছে কি কম্পিউটারের মেন হার্ট। ওকে, বোঝা গেল? আচ্ছা, তো দেখো, এই সিপিইউর মধ্যে তোমরা লক্ষ্য করবে, আমি যেটা আগেই তোমাদেরকে বললাম, আহ, বিভিন্ন ধরনের পার্টস থাকে। যেমন এএলইউ থাকছে, সিইউ থাকছে, এমইউ থাকছে। এগুলো কিন্তু তোমাদের এই ফুল ফর্মগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে। ওকে, কারণ পরীক্ষায় এই ফুল ফর্মগুলো এসে থাকে, মেনলি এএলইউর ফুল ফর্মটাও এসে থাকে। এই যে সিপিইউর মধ্যে যে পার্টসগুলো রয়েছে, এদের কাজ কি? ওকে, এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটার সিপিইউর মধ্যে থাকা এই এএলইউর কাজ হচ্ছে বিভিন্ন লজিক্যাল, অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশনগুলোকে করা। আমি আগেই তোমাদেরকে বললাম যে অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশন, তার মানে সাপোজ যেমন ধরো আহ, যোগ করবে, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, হুম, ডিভিশন, এইসব জিনিসগুলো করার জন্য। অ্যান্ড অর নট, এই যে গেটের বিভিন্ন কাজগুলো জানো তোমরা, যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমরা পড়ে থাকো 11 বা 12-এ, তাহলে তোমরা জানবে যে অ্যান্ড গেট, অর গেট, এইসব ফাংশনাল কাজগুলো করার জন্য মেনলি এএলইউ, এই এএলইউ এই ধরনের কাজগুলো এএলইউ করে থাকে। ওকে, অর্থাৎ এই সমস্ত ফাংশনাল কাজ যখন তুমি ইনপুট করবে সিপিইউর মধ্যে এএলইউ, তখন এই কাজটা করে দেয়। ক্লিয়ার? এরপরে রয়েছে সিইউ বা কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে গিয়ে কম্পিউটারের এমন একখানা পার্ট যেটা দ্যাট কন্ট্রোলস হোয়াট হ্যাপেন্স ইনসাইড ইট। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা সিইউর নাম থেকেই বুঝতে পারছি যে এর কাজ হচ্ছে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা। কেউ ফাংশনাল কাজে ব্যস্ত রয়েছে, এমইউ বা মেমোরি ইউনিট, যেটা আমরা পরে দেখব। মেমোরি ইউনিটের কাজ হচ্ছে যে সমস্ত ডেটা, বিভিন্ন ধরনের ডেটাগুলোকে স্টোর করা। একজন লজিক্যাল অপারেশন করছে বা বিভিন্ন ধরনের লজিক্যাল কাজগুলো করছে, মেমোরি ইউনিটে ডাটা স্টোর হয়ে থাকছে। সিইউর কাজ হচ্ছে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে চলা। ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা সকলে। তো এই তিনটে ফাংশন কিন্তু সিপিইউর মধ্যে খুব গুরুত্বপূর্ণ। তাহলে মোটামুটি করে আমি আশা রাখছি যে তোমরা এএলইউ, সিইউ এবং এমইউ, এদের মোটামুটি করে ফাংশনগুলো তোমাদের জানা থাকলো। এরপরে চলে যাচ্ছি, দেখো, কম্পোনেন্টস অফ সিপিইউ, অর্থাৎ সিপিইউর মধ্যে আর কি কি ধরনের কম্পোনেন্টসগুলো থাকে। দেখো, এই সিপিইউর যে পার্টটা মেনলি আমি এখানে আলোচনা করছি, এখানে যেমন ভন নিউম্যানের আর্কিটেকচার আমরা জানছি, তেমনি মেনলি এই ক্লাসটা সিপিইউর সম্পর্কে বেশি ফোকাস করে। তো তোমাদেরকে কিন্তু এখান থেকে খুব প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ আমি এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই এই মেটেরিয়ালসগুলোকে রেডি করেছি।
তো তোমরা চাইলে এই পয়েন্টগুলোকে অবশ্যই নোট ডাউন করে নিও। ওকে, আচ্ছা দেখো কি বলছে যে কম্পোনেন্টস অফ সিপিইউ। তাহলে সিপিইউর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আমরা অলরেডি এগুলো দেখেছি, এবং তার মধ্যেও আর কি কি গুরুত্বপূর্ণ পার্টস রয়েছে একবার দেখে নেওয়া যাক। দেখো, এই সিপিইউর মধ্যে আছে রেজিস্টার। ওকে, রেজিস্টার, এই রেজিস্টারের নাম কিন্তু তোমরা অনেক শুনবে বা পড়বে বা পড়েছো হয়তো। রেজিস্টার জিনিসটা কি? এই রেজিস্টার হচ্ছে আ স্মল অ্যামাউন্ট অফ হাই স্পিড মেমোরি। সিপিইউর কাজ, সিপিইউর মধ্যে একটা সিপিইউর মধ্যে একটা ছোট্ট করে একটা রেজিস্টার থাকে, রেজিস্টার। এই রেজিস্টার কাজ একটা, এটা কিন্তু খুব হাই স্পিড মেমোরি। ওকে, ইট ইজ ইনসাইড দ্য মাইক্রো প্রসেসর। অর্থাৎ সিপিইউর মধ্যে মাইক্রো প্রসেসর রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে এই রেজিস্টার মেনলি কোথায় থাকে। তো মনে রাখতে হবে যে ইনসাইড দ্য মাইক্রো প্রসেসর। ওকে, মাইক্রো প্রসেসরের পাশে, মধ্যে, অ্যান্ড ক্যান বি এক্সেসড মাচ মোর কুইকলি দেন এনি আদার পার্ট অফ দ্য কম্পিউটার। ওকে, তাহলে কম্পিউটারের অন্য কিছু পার্টের থেকে এই আগে সবচেয়ে বেশি আগে অ্যাক্সেস করতে পারে যে কোনো কিছু মেমোরি। হেন্স ইট ইজ অলসো দ্য ফাস্টার মেমোরি অ্যাভেলেবল ইনসাইড আ কম্পিউটার। এবং কম্পিউটারের মধ্যে পাওয়া সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে গিয়ে এই রেজিস্টার। ক্লিয়ার? তাহলে এই সিপিইউর মধ্যে থাকা মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসর, সিপিইউর মধ্যে মাইক্রোপ্রসেসর রয়েছে, এবং এই মাইক্রোপ্রসেসরের পাশেই রয়েছে এই রেজিস্টার। এবার ব্যাপারটা হচ্ছে যে রেজিস্টার জিনিসটা কি, কি কাজে লাগছে। দেখো, সিপিইউর মধ্যে বিভিন্ন ধরনের ফাইল সংরক্ষণ করা থাকে, বা এই বিভিন্ন ডাটা সংরক্ষণ করা থাকে। ওকে, তো এই ডাটাগুলো যখন আমরা কখনো কোনো ফাইল ওপেন করছি, তো এদের একটা রেজিস্টারে এদের কিছু কিছু জমা হয়ে যায়। কুইকলি অ্যাক্সেস করার জন্য রেজিস্টারে কিছু ফাইলের কিছু অংশ জমা হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এইটা ছিল রেজিস্টার। মোটামুটি করে মনে রাখতে হবে যে রেজিস্টারটা সবসময় মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে। তারপর খুব ফাস্ট মেমোরি, হাই স্পিড মেমোরি এটা। আচ্ছা, পরে দেখো, পরে রয়েছে দ্য ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট সিপিউর মধ্যে। সেটা কীরকম না, মেনলি সিপিউর মধ্যে যে সেকেন্ড ফাস্টেস্ট মেমোরি যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই ক্যাশে মেমোরি। তাহলে আমরা যদি একটা হায়ারার্কিতে সাজাই, তাহলে প্রথমে দেখছি রেজিস্টার ফার্স্টে, দেন ক্যাশে মেমোরি, এবং তারপরে বাকিরা আছে। বাট রেজিস্টার ফার্স্টে, এটা মনে রাখতে হবে যে রেজিস্টার প্রথম, তারপরে রয়েছে ক্যাশে মেমোরি। এবারে প্রশ্ন হচ্ছে ক্যাশে জিনিসটা কি। আমরা ফোন মোটামুটি সকলেই চালাই, বা মোবাইল সকলেই চালাই। তোমরা ট্যাব অনেক সময় অনেকে ইউজ করো, ল্যাপটপও ইউজ করো। তোমরা লক্ষ্য করবে যখন আমরা কোনো অ্যাপস ওপেন করি বা অ্যাপ খুলে নিই, তখন ওইটা একটা ওই রিসেন্টলি ইউজড অ্যাপস, যেগুলো মানে খুব রিসেন্টলি হয়তো তুমি 4-5টা অ্যাপ ওপেন করেছো, ওই ওপেন করা অ্যাপগুলো বা ট্যাবগুলো ফোনের একটা মেমোরি, র্যামটা কিছুটা, র্যামের কিছুটা অংশ ওরা সঞ্চয় করে থেকে যায় সাইডে। ওকে, ফোনে তোমরা দেখবে এগুলো ক্লিয়ার করা যায়, বা অনেক বেশি ইউজ করলে ফোন স্লো হয়ে যায়। ওকে, তো এই ক্যাশ হচ্ছে ওই জিনিসটাই যে, ধরো তুমি কোনো একটা ব্রাউজার ওপেন করলে, তুমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলে, তখন ওই হোয়াটসঅ্যাপ বা ব্রাউজার ওরা কি করে, ফোন থেকে কুইকলি অ্যাক্সেস করার জন্য কিছু ডেটা তারা র্যামে নিয়ে রেখে দেয়। ওকে, ধরো তুমি এখন ব্রাউজিং করছো, ব্রাউজিং করতে করতে হঠাৎ একটু হোয়াটসঅ্যাপে চলে গেলে, হোয়াটসঅ্যাপে যেতে যেতে আবার ফেসবুকে চলে গেলে, ফেসবুক থেকে আবার আবার কোনো একটা অ্যাপে চলে গেলে। তো এই যে কুইকলি তুমি যে গ্লাইড করছো এক জায়গা থেকে অন্য জায়গায়, এইটা কি হয়, ওই অ্যাপগুলো বা ক্যাশে মেমোরি কি করে, প্রত্যেকটা অ্যাপ থেকে কিছু কিছু ডাটা নিয়ে ফোনের মধ্যে রেখে দেয়। তোমরা লক্ষ্য করবে যেগুলো যে রিসেন্টলি ইউজড অ্যাপস বলে কাছে থেকে যায়, র্যামটা ক্লিয়ার করতে হয় বা বুস্ট করতে হয়, দিলে ক্লিন হয়ে যায় ওগুলো সব। তো এইটা হচ্ছে ওই অ্যাপগুলোর কাজ, যে ক্যাশেগুলোকে নিয়ে, অল্প অল্প ক্যাশেগুলোকে নিয়ে পাশে জমা রাখা। এবং ওই ক্যাশেগুলোকে নিয়ে যখন জমা রাখা হয়, তখন ওগুলো কি করে, তখন তুমি যখন কুইকলি ওইগুলোকে একটার পর একটা মধ্যে কাজ করো, একটা থেকে আরেকটা যে দেখছো, ওটা ওপেন করতে করতে আরেকটা ওপেন করছো, সেটাই তোমাকে সাহায্য করে। নতুন করে অ্যাপটাকে ওপেন করতে হয় না, বা কুইকলি অ্যাক্সেস করার জন্য ওই ক্যাশেগুলোকে মেনলি র্যামের মধ্যে জমা রাখা থাকে। আচ্ছা, পরবর্তী যে গুরুত্বপূর্ণ আহ, আমাদের কম্পোনেন্টস যেটা সিপিইউর মধ্যে রয়েছে, তা হলো বাস। বাসেস, এই বাস কথার অর্থ কিন্তু আহ, কোনো গাড়ি বা বাস নয়। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে এই বাস হচ্ছে গিয়ে কমন পাথওয়ে। ওকে, পাথওয়ে বলতে আহ, এই বাস হচ্ছে গিয়ে
যার মাধ্যমে কিন্তু এই বিভিন্ন ডেটা সিপিইউ থেকে বিভিন্ন পেরিফেরালস বা তার যে যন্ত্রপাতি রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ডাটা যাতায়াত করতে থাকে। ওকে, ডাটার যে যাওয়ার প্যাথওয়ে এইটাকে বলা হচ্ছে বাস। এই বাসকে মেইনলি তিন ভাগে ভাগ করা যাচ্ছে: ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডাটা বাস। ডাটা বাসটা কীরকম? ডেটাবেসটা হচ্ছে ডাটা বাস যেটা ওটা হচ্ছে বাই ডাইরেকশনাল। এবার এই বাই ডাইরেকশনাল কথার অর্থ ডেটা যেটা থাকবে, ধরো কমিউনিকেশন রুট একটা, এটা হচ্ছে কমিউনিকেশন রুট যেখানে ডাটাটা মেনলি যাবে কেমন কম্পিউটারের সিপিইউ, মেন মেমোরি এবং পেরিফেরালসের মধ্যে। ওকে, তো ধরো সিপিইউ রয়েছে, সিপিইউ এবং সিপিইউর সাথে মেমোরি, সিপিইউ মেমোরি এবং তার পেরিফেরালস। আচ্ছা, পেরিফেরালস বলতে বোঝাচ্ছে এই ল্যাপটপের আনুষাঙ্গিক যে সমস্ত ডিভাইসগুলো মেনলি থাকে, যেমন প্রিন্টার, স্ক্যানার, হ্যাঁ, তারপরে ধরো বিভিন্ন গ্রাফিক ট্যাবলেট, ওকে, মাউস। তো এখান থেকে এগুলো হচ্ছে পেরিফেরাল, অর্থাৎ ল্যাপটপের আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র আম, এই পেরিফেরালের সাথে যুক্ত থাকে। সিপিইউর মধ্যে আহ, এই যে সিপিইউ এবং মেমোরির মধ্যে তো বিভিন্ন ডিভাইস কানেক্টেড আছে, এগুলো এদের মধ্যে ডেটাটা কেমন হয় এই ডাটা বাসের মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে এবং এটা বাই ডাইরেকশনাল, অর্থাৎ সিপিইউ থেকে ডাটা মেমোরিতে আসে, মেমোরি থেকে ডাটা সিপিইউতে যায়। কিন্তু কিন্তু এটা যেটা হবে যেটা একই সময় হয় না, ওকে, বাই ডাইরেকশনাল। অ্যাড্রেস বারটা কি? অ্যাড্রেস বাস হচ্ছে সেটা সিপিইউ এবং মেন মেমোরির মধ্যে কানেকশন হয়ে থাকে মেনলি, এবং এটা হয় ইউনিডাইরেকশনাল, অর্থাৎ সবসময় ডেটা একদিকেই যাবে। ওকে, আর রয়েছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসও বাই ডাইরেকশনাল, যেমন বিভিন্ন ফিজিক্যাল কানেকশন যেটা সিপিইউর সাথে মেনলি ডিভাইড মানে যুক্ত থাকে। তো এই বাই ডাইরেকশনালের মাধ্যমে হয় কি, যে যে ডেটাগুলো ট্রান্সফার হয় ওটা সবসময় দুদিক থেকে যেতে পারে, অর্থাৎ ডিভাইস থেকে সিপিইউতেও যেতে পারে, সিপিইউ থেকে এবং ডিভাইসে আসতে পারে, এটা এবং একটা সেম সময় একই টাইমের মধ্যে। তাই আশা করি এই বাসের ব্যাপারটা বোঝা গেল। আমি তাও আরেকবার এটা রিভাইজ করে দিচ্ছি যে ডাটা বাসের ক্ষেত্রে সিপিইউ এবং তার যে পেরিফেরালস গুলো রয়েছে ওদের মধ্যে ডেটা যাতায়াত করে। এবার এই ডেটা ট্রান্সফারটা মেনলি এটা কেমন হয়, ধরো সিপিইউ থেকে ডেটা মেমোরিতে গেল, মেমোরি থেকে ডেটা পেরিফেরালসে গেল, তো এটা সেম একই সময়ে হতে থাকে। ওকে, অর্থাৎ একটার সাথে একসাথে চলতে থাকে। কিন্তু যে অ্যাড্রেস বাস এটা ইউনিডাইরেকশনাল, তার কারণ সিপিইউ থেকে যদি মেন মেমোরিতে ডেটা যায় সেই সময় তাহলে মেন মেমোরি থেকে সিপিইউতে ডেটা আসবে না, অর্থাৎ ইউনিডাইরেকশনাল, সবসময় একই দিকে একই সময় একবার ডেটাটা যাবে। ওকে, আচ্ছা, এই ছিল বাস। এরপরে রয়েছে সিপিইউ ক্লক। তো তোমরা মোটামুটি করে এই নামটা নিশ্চয়ই সকলেই শুনেছো বা জানো যে কম্পিউটারের মধ্যে প্রসেসর যত ভালো হয় ততই কম্পিউটারের স্পিড বেশি হয়, ল্যাপটপের স্পিড বেশি হয়, ফোনের র্যামটা যত বেশি থাকবে তার স্পিড বেশি হবে, ফাস্ট কাজ করতে পারবে। ওকে, মাল্টিটাস্কিং বেশি করে করা যায়। তো এই মাল্টিটাস্কিং করার জন্য এই স্পিডটাকে মেজার করা হয়, বা সিপিইউর যে স্পিডটাকে মেজার করা হয় এটা কিন্তু এই হার্জের মাধ্যমে, HERZ, হার্জ। ওকে, তাহলে এটা মনে থাকবে, এবং এটা নেটের পরীক্ষায় অনেকবারই এসেছে যে সিপিইউর যে স্পিড, ক্লক স্পিডটা রয়েছে ওইটাকে মেনলি কি বলা হয়, বা এটাকে হার্জ বলা হচ্ছে। তো এটা হচ্ছে একটা কম্পিউটারের হার্টবিট মেনলি এক কথায়। ওকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি করে ভন নিউম্যান আর্কিটেকচারের সম্পর্কে একটা বর্ণনা, এবং তার সাথে সাথে সিপিইউর কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর বাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ওখানে অবশ্যই সলভ করবো। বাকি আহ, তোমাদের এই আইসিটির ক্লাস কন্টিনিউ হতে থাকবে এমনি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই আইসিটির সাথে সাথে লজিক্যাল রিজনিং, এনভায়রনমেন্ট এবং বিভিন্ন টিচিং অ্যাপটিচিউড, রিসার্চ অ্যাপটিচিউডের ক্লাস আমরা পরবর্তীকালে খুব শীঘ্রই আনছি। তো আমাদের সঙ্গে থেকো, আর তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সকলকে, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের আইসিটির আবার একটা ভিডিওতে।